জন্য তাজা তাজা শিকার করব, যা খেয়ে আমার খিদা মিটবে। এই বলে ডাইনি গ্রামের দিকে এগিয়ে আসে আর শিকার খুঁজতে থাকে, কিন্তু কোনো শিকার পায় না, যার কারণে সে রেগে যায়। এই গ্রামের সবাই কোথায় গিয়ে বললো? কাউকে যে দেখছি না। অনেক জোর খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? তখন ডাইনি তার আশেপাশের জায়গা দেখতে লাগলো। সেখানে ডাইনি কৌশিক নামে এক ব্যক্তির ঘরের পাশে একটা টমেটো ক্ষেত দেখতে পেল। লাল লাল টমেটো দেখে ডাইনি বলে, আরে এই লাল লাল এগুলো কি? এই বলে ডাইনি গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে গ্রান নিতে থাকে। গ্রানটা তার পছন্দ হয়, ডাইনি টমেটো খেয়ে নেয়। আরে বাহ, এটা তো বেশ ভালো খেতে, টক মিষ্টি, বাহ, আরো খাবো। এই বলে ডাইনি বাগানের সব টমেটো খেয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কৌশিক যখন তার বাগানে পানি দিতে যায়, তো দেখে কোনো টমেটো নেই, পুরো বাগান ফাঁকা। তা দেখে কৌশিক চেঁচিয়ে পুরো গ্রামবাসীকে একসাথে করে ফেলে। আমার টমেটো বাগানের সব টমেটো এক রাতের মধ্যে কোথায় গেল? কে করেছে এই কাজ? সত্যি সত্যি বলো, না হয় ভালো হবে না। মুখ সামলিয়ে কথা বল কৌশিক, আমাদের কি ঠেকা পড়েছে? হ্যাঁ, আমাদের নিজেদের তোমার থেকে অনেক বড় জমি আছে, এত বড় টমেটো বাগান থাকতেও তোমার এখানে কেন কেউ আসবে? যত সব। আচ্ছা, তোমরা কিছু করনি তো, আমাকে সাহায্য তো করতে পারো, তাই না? কৌশিকের এমন আচরণের কারণে কেউ ওকে সাহায্য করে না। কৌশিক মন খারাপ করে বাড়ি চলে যায় আর তার বউকে সব কথা খুলে বলে। জানি না এবার আমরা কি করব, এটাই একমাত্র আয়ের জায়গা ছিল, এখন সেটাও নেই। যাক, কাল থেকে কাজ খুঁজতে হবে। এখন ঘরে শুধু চাল আছে, সেটাই না হয় সেদ্ধ করে দাও। এরপর রাতে কৌশিক ও তার বউ শুধু ভাত খেয়েই ঘুমিয়ে পড়ে। পরদিন রাতে যখন ডাইনি বাগানে এসে দেখে কোনো টমেটো নেই, তো ডাইনি বলে, কি ব্যাপার, কালকেই তো আমি কতগুলো টমেটো খেয়ে ফেললাম, আর আজ তো তার অর্ধেকও নেই। আমি খাবো কি তবে? আমি এক কাজ করি, আমি এই বাগানের টমেটো চাষ করে দেই, কালকে এসে খাবো আবার। এই বলে ডাইনি সেই বাগানে জাদু করে চাষ করে দিয়ে যায়। পরদিন সকালে কৌশিক বাহিরে আসতেই তারপরে টমেটো বাগানে সে দেখে সেখানে বাগান ভর্তি টমেটো। তা দেখে কৌশিক তো খুশির সীমা থাকে না। ভগবান কখনো কাউকে না খাইয়ে মারে না। বউ, কই গো তুমি? দেখে যাও, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। চাই এগুলো বাজারে নিয়ে যাই। এই বলে কৌশিক সব টমেটো ছিঁড়ে ঝুড়িতে করে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে ঘরের জন্য খাবার নিয়ে আসে। সেই রাতে যখন ডাইনি বাগানে আসে, তো টমেটো না দেখতে পেয়ে সে অনেক রেগে যায় আর বলে, আরে কালই তো আমি এখানে চাষ করে দিয়ে গেলাম, কিন্তু গেল কই? আজকে আবার চাষ করতে হবে। এই বলে ডাইনি আবার চাষ করে চলে যায়। আবার পরদিন সকালে কৌশিক সে টমেটো ছিঁড়ে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে দেয়। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবে আমাকে এত সাহায্য করছো। এভাবে তো রোজ রোজ যেন জাদু হয়েই যাচ্ছে। এভাবে সাহায্য করে যেও ভগবান, তোমার জন্য আমাদের সংসার আরো সুখের হয়ে গেছে।
এভাবে ভালোই দিন কাটছিল। কিন্তু এক রাতে ডাইনি যখন বাগানে কাজ করছিল, তো এক গ্রামবাসী তা দেখে ফেলে। পরদিন সকালে সে ব্যক্তি কৌশিক সহ সব গ্রামবাসীকে সেই ডাইনির কথা বলে দেয়। তা শুনে কৌশিক মনে মনে ভাবে, তার মানে যেইটা আমি ভগবান করতো ভাবতাম, তা করতো আসলে এই ডাইনি। সে রোজ রোজ আমাকে এভাবে সাহায্য করতো। না, এই গ্রামবাসীরা যদি সেই ডাইনিকে ধরতে পারে, তাহলে তো সব শেষ হয়ে যাবে। এই ডাইনি তো আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি করে ফেলবে। না না, এভাবে চলতে দেয়া যায় না। হ্যাঁ বাবারে, কি ভয়ানক কাণ্ড। আমাদের গ্রামে একটা ডাইনি থাকে, কিন্তু আমরা কেউ এতদিন টেরই পাইনি। আমরা আজ রাতে সবাই লুকিয়ে থাকবো, পরে যখন ডাইনি আসবে তখন আমরা ধরে নিব। এরপর রাত হতে সবাই গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ডাইনি আসতে সবাই ডাইনিকে ঘিরে ধরে আর বলে, তুই এখানে আমাদের গ্রামে কেন এসেছিস? আমাদের গ্রামটাকে নষ্ট করতে এসেছিস, তাই না? কিন্তু আমরা তা কোনোভাবেই হতে দিব না। আমরা তোকে আজই শেষ করে দিব। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি গ্রামের কাউকে কোনো আঘাত করিনি। আমাকে আমাকে কেন ধরেছো? কেউ ডাইনির কোনো কথা শুনেনি আর লাঠি নিয়ে ডাইনিকে মারতে যাচ্ছিল। অমনি কৌশিক ডাইনির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তোমরা কেন ডাইনিকে আঘাত করতে চাচ্ছ? সে তো কারো কোনো ক্ষতি করেনি। কখনো গ্রামে কিছু শুনেছো তোমরা? ও বরং আমাকে সাহায্য করেছে, যখন তোমরা আমার পাশে ছিলে না। কৌশিকের কথা শুনে সব গ্রামবাসীরা শান্ত হয়ে যায় আর তাদের ভুল বুঝতে পারে। এরপর থেকে সব আগের মতো স্বাভাবিকভাবে চলতে থাকে। একদা এক গ্রামে বাস করত গরিব কিষান অর্জুন ও তার স্ত্রী আস্থা। তাদের একটি জেদি ছেলে ছিল অভয়। সে সবসময় জেদ করে তার সমস্ত ইচ্ছা পূরণ করত তার বাবা মায়ের কাছ থেকে। একদিন, এবার কিন্তু তুমি বলেছিলে মাস শেষে নিজের জন্য একটা নতুন শার্ট কিনবে। আরে, নিতেই তো চেয়েছিলাম, কিন্তু নিব না। কেন, কি হয়েছে? নিবে না কেন তুমি? ও তো কোনো না কোনো সময় কিছু জিনিস নেওয়ার জেদ করতেই থাকে। এভাবে আমরা ওর সব জেদ পূরণ করতে থাকলে তো আমাদের জন্য দিনের পর দিন বিগড়ে যেতে থাকবে। আরে, ওসব কথা বাদ দাও। ওর জেদগুলো তো ছোটখাটোই, জিন্স প্যান্টের। আমার কাছে তো শার্ট আছেই। আমি না হয় পরের মাসে নতুন শার্ট কিনে নিব। একই কথা হলো। তোমাকে না বোঝানোটাই বেকার আমার। যা তোমার ঠিক মনে হয় তাই করো। তারপর অর্জুন আরো একবারের মতো অভয়ের জেদ পূরণ করে দেয়। আর সে কখনোই বোঝার চেষ্টা করে না তাদের পরিস্থিতি। তবুও অভয়ের এতে মন ভরে না। তাদের গ্রামে ধনী পরিবারের ছেলেদের দেখে অভয়ের খুব হিংসে হতে থাকে। ওর সবকিছুর চাই যা তাদের কাছে আছে। তাই অভয় তার বন্ধুকে বলে, ঠাকুরের ছেলেদের কাছে কত সুন্দর সুন্দর প্যান্ট আর সাথে টি শার্টও, আবার ওদের কাছে সাইকেলও আছে। আমি যদি কোনো ঠাকুরের ছেলে হতাম তাহলে ওসব আমার কাছেও থাকতো। আরে ইয়ার, এসব কেন ভাবছিস? তোর বাবা তো আবার তোকে কিছু জিনিস কিনে দিয়েছে দোস্ত। তবুও তোর আরো লাগবে? হ্যাঁ, কিন্তু ভাবতো যদি আমি ধনী হতাম তাহলে আমার কাছে কত টাকা পয়সা থাকতো, আর আমি তোদেরকে রোজ রোজ বিভিন্ন প্রকারের মজাদার খাবার খাওয়াতাম, সাথে কোল্ড ড্রিঙ্কস। একবার ভাব ইয়ার। হ্যাঁ, এমনটা হলে তো ভালোই হতো। কিন্তু আমার কাছে যা আছে তা নিয়েই আমি অনেক খুশি দোস্ত, বুঝলি? তোকে এসব বলে দেখছি কোনো লাভ নেই আমার। থাক তুই, আমি গেলাম। এই বলে অভয় বাড়ি চলে আসে। তখন অভয়ের বাবা মা ঘরে বসেছিল। তা দেখে অভয় বাবার কাছে যায় আর বলে, বাবা, আমার নতুন সাইকেল, নতুন কাপড় ও কিছু টাকা চাই। এমন করে জিনিস চাইতেছিস যে মনে হয় তোর বাবার কাছে সোনার খনি রাখা আছে। আমার বাবা গরিব, এতে আমার কি দোষ? আমি গ্রামের ধনী ছেলেদের মতো করে থাকবো, ব্যাস। তোর বাবা তো তোর জন্য সবকিছু করে যাচ্ছে। তোর জিন্স প্যান্টের কারণে একটি নতুন শার্টও কিনতে পারে না।
দেখ একবার তোর বাবার দিকে, সেরা শার্ট পরে আছে, একটু তো শরম করে বার। মায়ের এমন কথা শুনে অভয় তার বাবার ছেঁড়া শার্ট দেখে, কিন্তু কিছু বলে না, কারণ ওর তো সবকিছু চাই মানে চাই। তবে সে জানে ওর বাবা মা ওকে সবকিছু দিতে পারবে না, তাই মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলে যেতে থাকে। অভয় তার পোড়া ভাগ্যকে রাগ দেখাতে থাকে। আমি যদি ধনী হতাম, হে ভগবান, আমাকে শুধু এতটুকুই করে দাও। আমাকে অনেক টাকা দিয়ে দাও ভগবান। এসব বলতে বলতে অভয় যখনই আবার পা সামনে রাখে, তো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। আহ আর গর্তের মাধ্যমে অভয় আলাদা একটি গ্রামে পৌঁছে যায়। সেখানে গ্রামে পুরো বাঁশ দ্বারা তৈরি, বাঁশের রাস্তা, বাঁশের ঘর, বাঁশের কুয়া। আরে, আমি এটা কোথায় আসলাম? আর এখানকার সবকিছু বাঁশের কেন? অভয় এদিকে ওদিকে দেখতেই থাকে। তখনই আচমকা হাওয়া হতে শুরু করে আর বাতাসের সাথে আকাশে 2000 টাকার নোট উঠতে থাকে। আরে আরে, এসব আমি কি দেখছি? টাকা, এত টাকা! তারপর অভয় উঠতে থাকা সমস্ত টাকা কুড়িয়ে নেয়। সে তার চোখে বিশ্বাসই করতে পারছিল না, চারদিকে শুধু টাকা আর টাকা। তাই অভয় টাকাগুলোকে বড় বড় করে কাঠি বানিয়ে নেয়। হে ভগবান, তুমি আমার কথা শুনেছো। ধন্যবাদ ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ। অভয় টাকা পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে, আর এভাবে দৌড়ানোর কারণে ওর অনেক পিপাসা পায়। তখনই সামনে একটি কুয়া দেখতে পায়। ও জল খাওয়ার জন্য কুয়ার কাছে যায়, আর যখনই কুয়া থেকে বালতি উপরে তোলে, তো জলের পরিবর্তে বালতি ভর্তি হিরে উঠে আসে। হিরে? সবাই সত্যি কথাই বলে তাহলে। উপর যখন যা দেয় তখন একদম ভরিয়ে দেয়। বাহ বাহ, আমার কি ভাগ্য! প্রথমে টাকা পেলাম, আর এবার হিরে। তাহলে তো আমি এবার সব থেকে ধনী হয়ে যাব গ্রামের মধ্যে, আর আমার সব পছন্দের জিনিসও কিনতে পারবো। এবার আমাকে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে হবে। ও তো আমি খুঁজে নেবো, হা 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 হা। তারপর অভয় হিরে বালতি নিয়ে গ্রামে ফেরার রাস্তা খুঁজতে থাকে। এভাবে একবার এদিক তো একবার সেদিকে যেতে থাকে, তবু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এভাবে অনেকক্ষণ ঘোরার কারণে অভয় ক্লান্ত হয়ে পড়ে। এই বাসে গ্রাম থেকে বাইর হওয়ার কোনো রাস্তাই তো দেখছি না। এখন আমি কি করব? আর আমার খিদেও পেয়েছে খুব। খুঁজে দেখবো কি, যদি কিছু পেয়ে যাই। এই বলে অভয় আবার সামনে এগোতেই একটি গাছ দেখে, সেখানে সোনালী রঙের ফল ধরে আছে। এই সোনালী ফল পেড়ে খেয়েই আমি আমার পেট ভরাবো। হ্যাঁ, এটাই ভালো হবে। অভয় একটি পাথর হাতে নিয়ে গাছে ঢিল মারে, আর একটি সোনালী ফল নিচে মাটিতে পড়ে। আর অভয় এই ফল তুলে খেতে ধরে, আর তখনই ওর দাঁত ব্যথা করতে থাকে। আরে, এই ফল তো সোনার। এদিকে খিদেই আমার পেট চলে যাচ্ছে। এখানে তো খাওয়ার মতো জলও নেই। এখন যদি আমি বাড়িতে থাকতাম, তাহলে আমার মা নিজের হাতে খাবার খাইয়ে দিত। এই বলেই অভয় কাঁদতে শুরু করে দেয় আর বলে, হে ভগবান, আমাকে একটু সাহায্য করো প্লিজ। এভাবে অভয়ের কান্না শুনে ওর সামনে দেবী চলে আসে আর বলে, অভয়, তুমি এভাবে কান্না করছো কেন? তুমি তো টাকাও অনেক সোনা চেয়েছিলে, তাই না? না, আমার কিছু চাই না। আমি আমার বাড়িতে যেতে চাই, বাবা মায়ের কাছে। কিন্তু ওরা তো অনেক গরিব। ওরা তোমার সমস্ত ইচ্ছা বা শখ কিভাবে পূরণ করবে, তাই না? তাই বলছি কি, তুমি এখন থেকে এখানেই থাকো। দেখছো না এখানে কত সোনা, কত হিরে আর কত টাকা? না দিদি, আমার এসব কিছু চাই না। আমি সব বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য জল খাওয়া আর বাবা মায়ের খুব প্রয়োজন। তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে বাবা মার কাছে আর জেদ করবে না তো কোনো জিনিসের জন্য? না, একদম জিদ করব না। আর আমার কোনো সোনা পয়সার প্রয়োজন নেই। শুধুমাত্র আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে, তুমি তো বুঝতে পেরেছো এখন। তোমার কল্যাণ হোক বাবা। এই বলে দেবী জাদু করে, আর অভয় আবার আগের জায়গায় পৌঁছে যায়। আর অভয় ভয়ে দৌড়ে দৌড়ে ওর বাড়িতে চলে যায়, আর কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে বলে, মা, বাবা, আমার কোনো কিছু চাই না। আমার শুধু তোমাদের দুজনকে চাই, ব্যাস। তারপর অভয় তার সাথে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলে। সব শুনে অভয়ের মা আস্থা হাত জোড় করে দেবীর উদ্দেশ্যে বলে,
হে দেবী মা, আপনাকে লাখ লাখ ধন্যবাদ। আপনি আমার ছেলেকে সৎ বুদ্ধি দিয়েছেন। ধন্যবাদ দেবী মা। এরপর আস্থা ও অর্জুন দুজনেই দেবী মাকে ধন্যবাদ দেয়। আর সেদিনের পর থেকে অভয় কখনো কোনো জিনিসের জন্য জেদ করে না। সামর্থ্য অনুযায়ী যা পেত তাই নিয়ে হাসি খুশিতে দিন কাটাতো। শ্যামলতলী নামে একটি গ্রামে বাস করত হারায়ণ সেন। সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই গ্রামে থাকতো। হারায়ণ ছিল একজন দুধ বিক্রেতা। তার নিজের গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। এভাবে তাদের দিন যাচ্ছিল। খা খা, খেয়ে আমায় বেশি করে দুধ দিবি। হ্যাঁ গো, আমার রান্না হয়ে গেছে, এসো খাবার খেয়ে নাও। ঠিক আছে, চলো। এরপর হারায়ণ খাবার খেতে বসে আর খাবার খেয়ে গরুর দুধ ছেঁকে নেয়। এরপর সেগুলো সাইকেলে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে। দুধ নেবে? দুধ, খাঁটি দুধ, 20 টাকা কেজি। আসুন আসুন। ও দাদা, এদিকে আসুন। এই দুধগুলো ভালো হবে তো, নাকি জল মিশিয়ে নিয়ে এসেছেন? আরে দিদি, কি যে বলেন! জল মেশানো দুধ বিক্রি করলে কি আর আমার সংসার চলবে? এই যে আমার গরুর দুধ, একদম খাঁটি। ঠিক আছে, তাহলে আমায় 1 কেজি দিন। এরপর মহিলাটি হারায়ণের কাছ থেকে 1 কেজি দুধ নিল। এভাবে হারায়ণ সারাদিন দুধ বিক্রি করতে লাগলো। অন্যদিকে হারায়ণের ছেলে রামু ছিল অনেক দুষ্টু। সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে আড্ডা দিত। মা, ও মা, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। সারাদিন বন্ধুদের সাথে ঘুরে এখন নবাবের ছেলে খেতে এসেছে। বলি, পড়াশোনা কি করতে হবে না নাকি? সময় হলে এই পড়াশোনা আমি করে নিব, এ নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। সময় আরো কবে হবে শুনি? হবে যা হবে, এবার খেতে দাও। হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দিচ্ছি। এরপর রামু হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়। সেই গ্রামে ছিল বিশাল বড় একটি আম গাছ। তার আশেপাশে ছিল বাঁশবাগান। দিনের বেলা সেখানে সবাই আড্ডা দিলেও রাতের বেলা সেখানে কেউ যেত না। রাতের বেলা সেখানে নাকি ভূত দেখা যেত। আর এই খবর হারায়ণের ছেলের কানে পৌঁছে গেল। কি রে, শুনেছিস ওই বাঁশবাগানে নাকি ভূত আছে, আর সেই ভূত নাকি রাতে দেখা যায়? এটা তো আমি আগে থেকেই জানতাম, আমার বাবা আমায় বলেছিল। হ্যাঁ, আর আজ আমি জানতে পেলাম। তবে তোরা যাই বলিস, আমার এটা একদম বিশ্বাস হয় না। আরে এটা একদম সত্যি, বাবাও নাকি একদিন সেখানে থাকা ভূতগুলোকে দেখেছিল। এই জন্য তো রাতের বেলা সেখানে আর কেউ যায় না। তাহলে চল, আমরাও একদিন ভূতগুলোকে দেখে আসি। কি সব বলছিস তুই? ভূত দেখবি মানে? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথায় ঠিকই আছে। তুইও আমার সাথে ভূত দেখতে যাবি? না না বাবা, আমার অনেক ভয় লাগে। আমি এসবের মধ্যে নাই, আমি তোর সাথে যেতে পারবো না। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। একথা বলে রামু বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার মা রান্না করছে। হ্যাঁ যা, আমি আজ রাতে এক জায়গায় যাব। কোথায় যাবি রে বাবা? বাঁশবাগানে। বাঁশবাগানে মানে? তুই জানিস না ওখানে ভূত আছে? না না, ওখানে যাওয়া যাবে না। আরে মা, আমি তো ভূত দেখতেই যাব। দেখে আসি ভূত দেখতে কেমন হয়। আজে বাজে চিন্তা না করে পড়তে বস। এরপর রামু ঘরে চলে গেল। রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে নিল। এরপর শুয়ে পড়ল। তখনই রামু কাউকে কিছু না বলে সেই বাঁশবাগানের দিকে যেতে লাগলো। চারদিকে অন্ধকার, কুকুরের আওয়াজ ও ঝিঝি পোকার শব্দ হতে লাগলো। রামু কিছুটা ভয় পেতে লাগলো আর আস্তে আস্তে বাঁশবাগানের কাছে চলে এলো। আজ আমাকে দেখতেই হবে, এখানে কোথায় ভূত আছে। রামু গাছের উপরে তাকালো।
দেখতে পেল উপর থেকে অনেক আলো দেখা যাচ্ছে। আর তখনই একটি ভূত এসে রামুর সামনে দাঁড়ালো। আহ কিরে বেটা রামু, তুই এখানে কি করছিস? নিজের জীবনের ভয় কি করিস না নাকি? এত তাড়াতাড়ি মরতে এলি যে? তুমি কি ভূত? কেন রে, আমায় দেখতে কি তোর মায়ের মতো লাগছে নাকি? হ্যাঁ, এবার চল, তোকে সবার সামনে নিয়ে যাই। এবার আমার কি হবে? আমি তো সত্যি সত্যি ভূতের কবলে পড়ে গেলাম। এক কাজ করি, অজ্ঞান হওয়ার নাটক করি। এরপর সেই ভূতটি রামুর দিকে আসতে লাগলো। আর তখনই রামু অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে যা, এ তো মনে হয় মরে গেছে। না না, মরা মানুষের মাংস খাওয়া যাবে না। এ কথা বলে ভূতটি সেখান থেকে চলে গেল। ভূতটি চলে যাওয়ার পর রামু সেখান থেকে পালিয়ে বাড়িতে এলো। পরদিন সকালবেলা। কিরে রামু, এখনো ঘুম থেকে উঠছিস না যে? কিরে ওঠ। এ কি, তোর শরীরে যে অনেক জ্বর। এত জ্বর এলো কি করে? মা, কাল আমি বাঁশবাগানের ভূত দেখেছিলাম। কি ভয়ানক দেখতে ছিল। আমাকে বাঁচাও মা, ওই ভূত যে আমাকে মেরে ফেলবে। তোকে না বললাম বাঁশবাগানে না যেতে? দেখলি তো কি হলো এবার? আমি আর কখনো ওখানে যাব না মা। ঠিক আছে, তুই শুয়ে থাক। এ কথা বলে রামুর মা বাহিরে চলে গেল। আর এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রামুর বাবা হারায়ন দুধ বিক্রি করে বাড়ির দিকে আসতে লাগলো। এ কি, আমি কোন রাস্তা দিয়ে এলাম? এ যে বাঁশবাগানের রাস্তা। এবার আমি এই রাস্তা দিয়ে যাব কি করে? অনেক দূর তো চলে এসেছি, এবার তো ফিরে যেতেও পারছি না। না না, মনে হচ্ছে এই পথ দিয়েই আমাকে যেতে হবে। ভগবান, আজকের মতো ভূতের হাত থেকে আমায় বাঁচিয়ে নিও। এ কথা বলে হারায়ন জোরে সাইকেল চালিয়ে সে বাঁশবাগানের সামন দিয়ে যেতে লাগলো। আরে আরে, এ বেটা তো অনেক জোরে সাইকেল চালাচ্ছে। দাঁড়া, এবার একে যে উচিত শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি করে এই বাঁশবাগান পার হতে পারলেই বাঁচি বাবা। অন্যদিকে সেই ভূত এসে হারায়নের সাইকেলের পিছনে বসে পড়লো। আর হারায়ন বাঁশবাগান পার হয়ে গেল। এবারের মতো ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে। তখনই সে ভূতটি তার হাত হারায়নের কাঁধে রেখে দিল। এ এ আবার কাকার হাত রে বাবা? হারায়ন সাইকেল থামিয়ে পিছনে তাকালো। ভূত! ওরে বাবা, বাঁচাও! হারায়ন পালিয়ে যেতে ধরে। আর সে ভূতটি তাকে ধরে ফেলে আর গলায় কামড় বসিয়ে দেয় আর হারায়নকে মেরে ফেলে। তাজা মানুষের রক্ত, কি যে মজা! রাত কেটে যায়। সকাল হতেই রামু ও তার মা হারায়নকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মনে হয় সেই ভূতটি আমায় খেতে না পেয়ে বাবাকে খেয়ে ফেলেছে। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে। কেউ আর রাতের বেলা সে বাঁশবাগানের কাছে যায় না। শিমুলতলি গ্রামে গৌরব নামে এক মাঝি বাস করত। সে প্রতিদিন তার কাজ শেষ করে রাতের বেলায় বাড়িতে আসতো। সেরকমই একদিন গৌরব কাজ শেষ করে নৌকা পাড়ে রেখে বাড়ির দিকে আসতে লাগলো। আরে, কি ব্যাপার কাকু? তুমি এত রাতে বাহিরে কোথায় যাচ্ছ শুনি? আরে গৌরব, কোথাও যাচ্ছি না, বরং মেয়ের বাড়ি থেকে এলাম।
তাই বলে এই রাতের বেলা? চলো, আমি তোমায় বাড়িতে গিয়ে রেখে আসি। ঠিক আছে, চলো। এরপর গৌরব সেই লোকটিকে বাড়িতে গিয়ে রেখে আসে। এরপর গৌরবও বাড়িতে চলে যায়। গিন্নি, ও গিন্নি। এই তোমার আসার সময় হলো, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমায় খাবার দিচ্ছি। এরপর গৌরব হাত মুখ ধুয়ে আসে আর গৌরবের বউ তাকে খেতে দেয় আর গৌরব খাবার খেতে থাকে। হ্যাঁ গো, আজ কত টাকা পেলে? আমাদের নতুন বাড়ি হবে তো? সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি, নতুন বাড়ি কি করে হবে? মনে হয় সারা জীবনেই ভাঙ্গা বাড়িতেই থাকতে হবে। না গো, এই ভাঙ্গা বাড়িতে আমি আর থাকবো না। তুমি যেভাবেই পারো আমায় একটা নতুন বাড়ি বানিয়ে দাও। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গৌরব নদীর ঘাটে যায় আর নৌকাতে গিয়ে বসে পড়ে। তখনই সেখানে এক মহিলা আসে। আরে দিদি, আপনি কোথাও যাবেন নাকি? হ্যাঁ দাদা, আমাকে সামনের ঘাটে একটু নেমে দিয়ে আসুন। ঠিক আছে দিদি, নৌকাতে উঠে বসেন। এরপর গৌরব সেই মহিলাটিকে সামনের ঘাটে নেমে দিয়ে আসে আর মহিলাটি গৌরবকে টাকা দিয়ে দেয়। এভাবে সারাদিন গৌরব কাজ করে। সেদিন রাতের বেলা গৌরব নৌকা নিয়ে ঘাটের দিকে আসতে থাকে। আরে, আমি এটা কি দেখলাম? মনে হচ্ছিল কোনো এক জলপরীকে দেখলাম। না না, এ হয় কি করে? গ্রামের নদীতে জলপরী আসবে কি করে? এরপর গৌরব ঘাটে নৌকা রেখে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো, জানো আজ কি হয়েছে? আজ আমি একটা জলপরীকে দেখেছি। কিসব বলছো তুমি? এই নদীতে জলপরি আসবে কোথা থেকে? এই রাতের বেলা কি দেখেছো না দেখেছো? কেন জানি বারবার মনে হচ্ছিল ওটা জলপরী ছিল। হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। এরপর তারা ঘুমিয়ে পড়ে আর এভাবেই অনেকদিন যেতে থাকে। আর একদিন রাতে বাড়িতে আসার সময় গৌরব একটি জলপরীকে দেখতে পায়। জলপরীর পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল। আরে, এ কি? এ তো সত্যিকারের পরী, কিন্তু এই জলপরীর কি হয়েছে? আহ আহ বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি জলপরী, কি হয়েছে তোমার? আহ আমাকে এক সৈন্য দল আঘাত করেছে। তুমি বাঁচাও আমাকে। ঠিক আছে, ঠিক আছে। একথা বলে গৌরব কিছু পাতার রস করে জলপরীর শরীরে লাগিয়ে দেয়। এরপর জলপরী আস্তে আস্তে সুস্থ হতে থাকে আর গৌরব সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। আচ্ছা মানব, তোমার বাড়ি কোথায়? আর তুমি বাড়িতে যাচ্ছ না কেন? আমার বাড়ি তো এই পাশেই, তবে তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এখানকার মানুষজন বেশি ভালো না, তোমায় দেখলে আবার কেউ ক্ষতি করতে চাইবে। তুমি সত্যি অনেক ভালো। কিন্তু তুমি এই নদীতে আসলে কিভাবে? আমার জানা মতে গ্রামের নদীগুলোতে তো জলপরী থাকে না, তারা তো সমুদ্রে থাকে। হ্যাঁ, আমিও সমুদ্রে ছিলাম। সমুদ্রে একটি বড় মাছ এসেছিল যে সবাইকে খেয়ে ফেলেছিল। আমার মা বাবাও এখন আর নেই, আর আমাকে আমার এক বন্ধু এখানে নিয়ে এসেছে। বন্ধু? সে আবার কে? আমি সমুদ্রের কিনারায় এসে পড়েছিলাম। আমার শরীরে অনেক ক্ষত। তখনই একটি লোক এসে আমার জীবন বাঁচিয়েছে, আর আমি তাকে সব কথা খুলে বলি, যার কারণে সে আমায় এই গ্রামের পুকুরে নিয়ে আসে। ওহ, তাই তো বলি, গ্রামের পুকুরে জলপরী এলো কি করে? এরপর জলপরি সুস্থ হয়ে যায়। তারপর গৌরব জলপরীকে রেখে বাড়িতে চলে আসে
আর এভাবেই অনেকদিন কেটে যায়। একদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে এ কি, এ আমি কোথায় চলে এসেছি? হ্যাঁ গো, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো আমরা কার বাড়িতে এসেছি। কি হলো, এই সকালবেলা চেঁচাচ্ছ কেন? আরে গিন্নি, আমরা কার বাড়িতে এসেছি গো? কাল রাতে তো নিজের বাড়িতেই শুয়েছিলাম। চলো বাহিরে গিয়ে দেখি। এরপর তারা বাহিরে বের হয় আর গিয়ে দেখে তাদের বাড়িটি এক নতুন বাড়িতে পরিণত হয়েছে। হ্যাঁ গো, এ তো দেখছি স্বপ্নের মতো হয়ে গেল। আমার মনে হয় এ কাজ ওই পরী করেছে। জলপরি? কোথায় আবার জলপরি? গ্রামের নদীতে জলপরী। সেদিন জলপরীর সাথে আমার দেখা হয়েছিল। আমি যে জলপরীর জীবন বাঁচিয়েছিলাম, আর সেজন্যই জলপরী আমাদের বাড়ি উপহার দিয়েছে। তাহলে তুমি বরং জলপরির সাথে একবার দেখা করে আসো। এ কথা শুনে গৌরব নদীর কিনারায় গেল আর জলপরীকে ডাকতে লাগলো। জলপরী, ও জলপরী, কোথায় তুমি? কি হলো, তুমি আমায় ডাকছো কেন? আচ্ছা, তুমি কি আমাদের একটা নতুন বাড়ি দিয়েছো? হ্যাঁ, আমি তো দিয়েছি। এ যে সত্যি আজব ব্যাপার, আমি যে বিশ্বাস করতেই পারছি না। এরপর জলপরী পানিতে ডুব দিল আর কয়েকটি মাছ এনে গৌরবকে দিয়ে দিল। এবার বাড়িতে গিয়ে এই মাছগুলো দিয়ে পেট ভরে খাবার খাও, আর আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমার কাছে যখনই যা চাইবে তাই পাবে। এ কথা শুনে গৌরব ভীষণ খুশি হয়ে গেল আর বাড়িতে গিয়ে তার বউকে সবটা খুলে বলে। এবার বুঝি আস্তে আস্তে আমার সব ইচ্ছাই পূরণ হবে। হ্যাঁ গো, দেখলে তো, ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। দাও, আমি বরং এই মাছগুলো রান্না করি। এ কথা বলে গৌরবের বউ মাছ কাটতে থাকে। তখনই সে দেখতে পায় মাছের ভিতরে অনেক হিরে। হ্যাঁ গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও আমি যে হিরে পেয়েছি। আরে তাই তো, হ্যাঁ গো, আমাদের যে ভাগ্য খুলে গেল। এবার থেকে আমরা সুখেই দিন কাটাবো, হি 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 হি। এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে লাগলো।